দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ। নির্বাচনের বাংলাদেশের মধ্যেই আসলে আছে বাংলাদেশ এবং নতুন সরকার। আমরা জানি হয়তো ১৮ তারিখের পর আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম দেখতে পাবো এবং এর মাঝে নির্বাচন হয়েছে। এর মাঝে আমরা জানি নির্বাচনের ফলাফল এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে একটি রাজনৈতিক দল তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আছে। আমরা সেই কথাও কম বেশি জানি, কিন্তু যেই সরকার গঠিত হতে যাচ্ছে তার সামনে নানাজি চ্যালেঞ্জ। কোন কোন বিষয়গুলো সামনের দিনগুলোতে মোকাবেলা করা তার জন্য কঠিন হয়ে যাবে নাকি সহজ হবে, এই সকল বিচার বিশ্লেষণ কিন্তু এখন করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই। সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও কিন্তু তার বাইরে নন। আমরা সেরকমই একজন ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের সাথে আলোচনা করবার জন্য, বেবি নাজনীন। তিনি সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং কম বেশি আমরা জানি রাজনৈতিক দিক থেকেও তার একটি বিশাল অবদান আছে দেশের রাজনীতিতে। আবারও স্বাগত জানাই আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলোচনা চলছিল আমাদের রাজনৈতিক নানা বিষয়গুলো নিয়ে। এর পাশাপাশি আরেকটি বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এবারের নির্বাচনে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি যেই জয়লাভ করেছে সেটি এত বছর যে নির্বাচন হয়ে এসছে কেউ করতে পারেনি। মানে সাধারণ মানুষের যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের কাছে যে প্রত্যাশার জায়গাটি, সেই জায়গা থেকে সবাই বলছে যে বিএনপির উপরেই মানুষ আসলে এখন রীতিমতো চিন্তা করছে যে একে ছাড়া আর চলবে না, একেই আমাদের লাগবে। সেই হিসেব করে আপনার কাছে কি মনে হয় যে, কারণ অনেক রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে গেছে এবং আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের নানা ধরনের মামলা, হয়রানি এবং কোনো রাজনৈতিক সমাবেশও করতে দেওয়া হয়নি, এমনকি অনুমতি সকালে দিয়ে সমাবেশের আগে সেটি বাতিল করা হয়েছে। এরকম নানা ধরনের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে এই রাজনৈতিক দলটাকে। সেই জায়গায় সাধারণ মানুষের যে এই যে জবাব, সেটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা মূল্যায়ন দেশবাসী করবে, কারণ দেশবাসী দেখেছে তো। মানুষকে আমরা অবুঝ তো ভাবতে পারি না। মানুষ সংবেদনশীল, বাট তাদেরকে অবুঝ ভাবা যাবে না। তারা অনেক জানে, অনেক জ্ঞানী, অনেক বোঝে। এই 17-18 বছরে যে আমাদের নেতাকর্মীদের উপরে নিপীড়ন হয়েছে, জ্বালাতন হয়েছে, তাদের ছোট ছোট বাচ্চা রেখে জেলে গেছে, সেই বাচ্চাগুলো কবে বড় হয়েছে, ফেরত এসে বাচ্চারা বাবাকে চেনে না, বাবা বাচ্চাকে চেনে না, এরকম হয়েছে। তারপরে এবং এত একটা লম্বা সময় জীবন থেকে অনেক কিছু চলে গেছে, অনেক কিছু, মানে এত কিছু হারিয়ে গেছে মানুষের। এগুলোকে বেমালুম ছেড়ে দিলে তো হবে না, ভাবতে হবে যে না, কতটা ত্যাগের বিনিময়ে আজকের এই দিনটি, আজকের এই দেশ। এই যে এই ভোটের মধ্যেই কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে এত বছরের নিপীড়নের তাদের ক্ষোভটা মনে হচ্ছে যেন, মানে এই ভোট কেন্দ্রগুলো দেখে তাদের মন ভালো হয়ে যাচ্ছে। অনেক নেতাকর্মী কি খুশি, স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি নতুন যারা ভোটার তারা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স্ক, লাইক অ্যাডাল্ট অনেক বেশি, তারাও যে ভোট কেন্দ্রে এসেছে ভোট দিতে, এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। তাতে করেই মনে হয় যে তারা যে পরিবর্তনটা চায় সেই পরিবর্তনটা কিন্তু ফুটে উঠেছে, মানুষের ভেতরে আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে। যে ভোটটা এত ইন্টারেস্টিং, যে ভোটটা কতটা জরুরি, ভোটটা যে দরকার, এটা কিন্তু মানুষ এবার প্রমাণ করেছে। মানে এভাবে তারা ভোট দিতে এসেছে প্রত্যেকটি কেন্দ্রে। আমি কয়েকটা কেন্দ্র ভিজিট করেছি, দেখেছি যে কি হচ্ছে। দেখি যে সোসাইটির মানুষ তো আছেই, তারা তো খুব খুশি খুশি ভোট দিতে যাচ্ছে, ভোট দিচ্ছে, আনন্দ করছে, খুব করছে। এবং যেখানে ধরেন যে সেরকম পরিস্থিতি নাই, ফান করারও মুড নাই পরিস্থিতি, কিন্তু সেখানেও মানুষ এসে ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দেওয়া। এই যে লাইন দেওয়াটা, একটা ডিসিপ্লিন মেনটেন করে ভোট দেওয়া, এটা কিন্তু মানে সাংঘাতিক ব্যাপার। যে তাতে করে প্রমাণ করে যে মানুষের আকাঙ্ক্ষাটা কতটুকুন, যে ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করছে, তারা ভোটটা দিচ্ছে। এবং আমি দেখলাম সব ধানের শীষেই ভোট দিল।
না, সেটা তো এখন আসলে প্রমাণিত বলা যায়, কারণ Right, হচ্ছে right, ফলাফলের right. জায়গায় আমরা হ্যাঁ, তাই দেখতে পেয়েছি right, যে right. ধানের শীষে এগিয়ে আছে এবং এখন পর্যন্ত আমরা আসলে এই নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী এটা বলতেই পারি যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এবং একই সাথে হয়তো আরো তাদের সাথে যারা জোট আছে তাদেরও হয়তো আমরা কোনো অবস্থানে দেখতে পাবো। কিন্তু একটি প্রশ্ন আপা, সেটি হচ্ছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং জনপ্রিয় একটি দল, কিন্তু নির্বাচনের সময় আমরা বরাবরই দেখি জোটের একটা রাজনীতি হয়, যে অন্যান্য আরও বেশ কিছু দলের প্রার্থীদেরকে নিয়ে। এটা আর এর আগের বারও হয়েছে, আমরা এবারও আসলে দেখলাম। সেটি আসলে কেন আপনার কাছে কি মনে হয় যে জোট না করে এককভাবেও তো আসলে করা যেতে পারে? আমার মনে হয় এককভাবে করার মধ্যে জোটে যাওয়ার যতটা আনন্দ আছে এককভাবে ততটা আনন্দ নাই। কারণ বিএনপি এত বড় একটা দল, এই দলের সাথে আপনি কম্পিট করতে গেলে ওরকম অ্যাটলিস্ট কাছাকাছি তো কিছু যেতে হবে, ওই পর্যন্ত তো যেতে পারছেন না। তো ফলে বেটার ইজ যে ইফ ইউ ক্যান বিট দ্য পার্টি তো জয়েন দ্য পার্টি। দিস ইজ দ্য আই থিঙ্ক দিস দ্য ওয়ে, ইফ ইউ ক্যান বিট দ্য পার্টি জয়েন দ্য পার্টি। এই জন্য তারা জয়েন করছে, কারণ অত বড় বিএনপি তো বিশাল একটি দল, বিশাল। তো এত বড় পার্টি কেউ ফর্ম করলে রাতারাতি বা অল্প সময়ে বা 2-1 বছরেও তো এত বড় দল হওয়া সম্ভব নয়। তো জোটের মধ্যে এসে তারা ওই পার্টিসিপেশনটা রাখে, এনজয় করে, প্লাস রাজনীতিটাও তাদের জন্য ইজি হয়। কিন্তু কিন্তু আবার অনেকে বলেন যে সেখানে এই অন্য রাজনৈতিক দলগুলো যখন মূল আরেকটি রাজনৈতিক বড় দলের সাথে যুক্ত হয়, তখন যারা তৃণমূলের নেতা থাকেন তারা কিছুটা পিছিয়ে যান, বা তারা হয়তো বা সামনের দিকে আসতে পারেন না, তাদের একটি মনোক্ষুণ্ণতা থাকে। সেটা কি আসলে কোনোভাবেই আপনার কাছে কি মনে হয় দূর করা সম্ভব, নাকি আসলে এটি শুধু রাজনীতির কারণেই আসলে এই জোটটা, কিন্তু দল শেষ পর্যন্ত তৃণমূল নেতাদেরই মূল্যায়ন করে? আপনার কাছে না, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি রাজনীতি তো একটা ফিলসফি, এটা শিক্ষারও ব্যাপার আছে। আপনি রাতারাতি লিডার হতে পারবেন না। লিডার হওয়ার জন্য আপনাকে একটা কোয়ালিটি টাইম লাগবে, কোয়ালিটি নলেজ লাগবে, কোয়ালিটি স্ট্রেংথ লাগবে, পাওয়ারফুল হতে হবে। একটা রাজনীতিবিদের কখন বলবেন আপনি হি ইজ আ লিডার, কখন বলবেন যে রাইট টাইমে রাইট ডিসিশনটা দিতে পারবে, হি উইল বি দ্য লিডার, হি ইজ দ্য লিডার। তো যারা তৃণমূল থেকে আসছে, মনে করেন তৃণমূল থেকে শিখে 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 বড়, ডেফিনেটলি একদিন তারা বড় লিডার হবেই, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু মানে শেখার জন্য সেই ধৈর্যটাও রাখতে হবে। আমরা মনে করি আমাদের তৃণমূলের একটা এত বড় সময় গেছে, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে এই প্রবলেমগুলো হতো না। এই মানে কি বলে এটাকে, লাইক সেন্সিটিভ মেন্টালিটিটা থাকতো না যে হ্যাঁ বড় জোটের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। ইটস নট দ্যাট অ্যাকচুয়ালি। যারা দলের জন্য ডেডিকেটেড, দলের মধ্যে যারা বেড়ে উঠেছে, তারা দল থেকে বেরোতে পারবে না, তারা রাজনীতি ছেড়ে চলেও যেতে পারবে না। কারণ রাজনীতি এমন একটা ফিলসফি, এমন একটা নেশার মতো। হ্যাঁ, নেশার মতো আপনি প্রতিটা মুহূর্ত এনজয় করবেন রাজনীতি করতে গেলে। হ্যাঁ, এটাকে দেখার একটা দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, তাহলে আপনি রাজনীতিকে এনজয় করতে পারবেন। সেই জায়গায় আপনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কত মার্ক দেবেন? 10-এর মধ্যে কত মার্ক দেবেন? তারেক রহমানকে 10-এর মধ্যে আমি এখন তো দিব 999। সত্যি। কেন যে উনি যে আদর্শ ধারণ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, এই দুইজনের সমন্বয়কে উনি ধারণ করেছেন। এবং ওনার দীর্ঘ একটা 17 বছরের একটা প্র্যাকটিস গেছে রাজনীতির উপরে। নানা সময় নানা কিছু তাকে ফেস করতে হয়েছে। ইট ওয়াজ চ্যালেঞ্জ ফর হিম লাস্ট 17 ইয়ার্স। তো উনি এত চ্যালেঞ্জ নিয়ে ফেস করে আজকে এখানে সাকসেস হয়ে গেছেন। কিন্তু তো আমি মনে করি যে ওনার সেই প্রজ্ঞা উনি পেয়েছেন, বাবা মায়ের সেই আদর্শ উনি পেয়েছেন, যারা তাদের আদর্শ এবং প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞায় বাংলাদেশের মানে লক্ষ কোটি মানুষ অনুপ্রাণিত হয়েছে। তারেক রহমান তাদেরই সন্তান। সেই জায়গায় আমরা দেখেছি যে যেহেতু তিনি সরাসরি দেশে আসতে পারেননি নানা কারণেই, বা তাকে আসতে দেওয়া হয়নি, উনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের সাথে। এটি একটি অন্যরকম নেতার আসলে আমরা দেখেছি যে দলকে একসাথে রাখা, কারণ অনেকবার আমরা দেখেছি এই দলটি ভাঙবার, এই দলের বিকল্প দল তৈরি করবার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় কিন্তু দলটা ভাঙেনি, এবং বিকল্প কোনো দলও যখন দাঁড়িয়েছিল তারাও খুব একটা যে রাজনীতির মাঠে, দেশের মাঠে খুব একটা কোনো অবস্থান আসলে তৈরি করতে পারেনি। সেই
সেই জায়গাটি আপনি কিভাবে দেখেন, যেহেতু আপনি দলের সাথে খুব কাছাকাছি জড়িত, ওনার যেই গাইডলাইন বলেন বা অন্য যেসব নেতারা রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, তারা কিভাবে এই জিনিসটা চর্চা করেছেন? উনি কিন্তু স্কাইপে বলেন বা অনলাইনে বলেন, বাইরে থেকে তৃণমূল থেকে শুরু করে যে নির্দেশনাগুলো দিয়েছেন, হ্যাঁ, ভীষণ মানে দূরদর্শী নেতৃত্ব সেটা। তাতে করে কিন্তু অনেক লিডার তৈরি হয়েছে, তৃণমূল থেকে তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চারা যখন লাইক ইউনিভার্সিটিতে এসে কলেজ থেকেই শুরু করেছে তাদের রাজনীতি, রাজনীতিটাকে তারা একটা মানে বিশাল শিক্ষা হিসাবে নিয়েছে এবং আগ্রহ হয়েছে তারেক রহমানের প্রতিদিনের প্রতি সব সময়ের বুলেটিন, সব সময় তার স্পিচ, সব সময় তার কথাবার্তা, নির্দেশনা, যত কিছু তার ম্যানিফেস্টোগুলো তিনি এমনভাবে করেছেন, আকৃষ্ট না হয়ে উপায় নাই। ইয়াং ছেলেপেলেরা, নতুন জেনারেশনটা অনেক আকৃষ্ট হয়েছে তার উপরে। এবং তিনি ওখান থেকে বসে যে এতদিন এই দলটাকে সংগঠিত করে রেখেছেন এবং ভাঙতে দেননি, এটা কি বড় চ্যালেঞ্জ নয়? বিশাল চ্যালেঞ্জ এটা। অবশ্যই, এবং সে জায়গায় তিনি সাকসেস, যার জন্য এবং আজকে আসলে দেশের মানুষ, আজকে তিনি নিউ প্রাইম মিনিস্টার আমাদের। অবশ্যই। এবং একই সাথে যদি আমরা একটু বলি, সেটি হচ্ছে নতুন বাংলাদেশের আমরা হচ্ছে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছিল, এক ধরনের মব কালচার তৈরি হয়েছে, যে যখন যাকে পেরেছে তাকে নানা রকমভাবে হেনস্থা করার চেষ্টা করেছে এবং সেখানে শিল্পীদেরও কিন্তু অনেকটা অপমানিত হতে হয়েছে। আমরা দেখেছি নানাভাবে ট্যাগিং করা হয়েছে। এই যে ট্যাগের রাজনীতি হঠাৎ করে নতুন মূলধারা রাজনীতির সাথে যুক্ত হলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে এক ধরনের প্রচেষ্টা থাকে যে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটু ডাউন দেখানো, তাদের হচ্ছে ভূমিকাটা খুব একটা সমাজে প্রয়োজন নেই, তারা শুধুই বিনোদনের জন্যই থাকবে, তারা কেন আসলে মূলধারায় থাকবে, এই ধরনের একটা যে অপচেষ্টা বলেন অথবা এক ধরনের সংস্কৃতি ডেভেলপ করা হয়েছে, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে এটি মোকাবেলা করবার জায়গাটা আসলে কি হতে পারে? আমাদের শিল্পীরা তো যারা পারছে মোকাবেলা করতে তারা করছে, আর যারা পারছে তারা কষ্ট পাচ্ছে। এই যে 17 বছরে তো সব কিছু ভেঙে চুরমার করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশের সংস্কৃতিটাও সেইভাবে পলিটিসাইজ হয়েছে। তাতে করে অনেকে আমার মতো ভুক্তভোগী ছিল। আমি যেমন 17 বছর কোনো কাজই করতে পারি নাই, আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই, বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছি, পরে টিকতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। তো সেরকম অনেকেই আমার মতো ভুক্তভোগী ছিল। তো সেই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে পরবর্তীতে। আগে যারা করেছে, আমি মনে করি যে পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। যেন একটা দেশের সংস্কৃতি যদি ধ্বংস হয়, তার মানে তার জাতিটা ধ্বংস হয়ে যাবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পরিকল্পনাগুলো কোনো মূর্খ করে নাই। যারা করেছে তাদের স্বার্থটা কোথায়, আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকলো। যে দেশের সংস্কৃতিটা নিজের মায়ের মতো, সংস্কৃতি নিজের সন্তানের মতো, আমার পরিচয়, আমার আইডেন্টিটি। একটা দেশ, আমার স্বাধীন দেশ, দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ, সেখানে আপনি একটু আগে বললেন সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীও আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। আজকে যদি সেনাবাহিনী প্রোটেকশন না দিত, তাহলে কি আমরা এত তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারতাম? তো এটা কিন্তু ভাবতে হবে। আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী, এটা আমাদের একটা অনেক বড় ব্যাপার, বড় পাওয়া। তো আমি মনে করি যে যারা এক্সপার্টিস আছে ফর দি ইন্টেলেকচুয়াল, যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করে, তাদেরই উচিত এই জিনিসটাকে কালচার করে সঠিক একটা জায়গায় নিয়ে আসা, সঠিক প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে আমার দেশের আমার সংস্কৃতি কি হবে, আমার দেশের সংস্কৃতিটা কি হবে, আমার জাতি কি শিখবে, আমার জাতির পরিচয় কি হবে, হাউ ইটস গোনা বি রিপ্রেজেন্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনালি আপনি কিভাবে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবেন, এটা আপনার বেসিক একটা নলেজ, এই বেসিক একটা এথিক্স, ইউ হ্যাভ টু বি এথিক্যাল। এই জায়গা যারা শিক্ষা আমাদেরকে দেবেন বা আমাদেরকে পরিচালনা করবেন, সেখানে আমরা দেখি যে যোগ্য ব্যক্তিকে আসলে কখনোই সামনে নিয়ে আসা হয় না। সেই দলীয়করণ, সেটাই কিন্তু গত কয়েক বছরে আসলে চর্চা হয়েছে। এই দলীয়করণ থেকে কি আসলে আমরা মুক্ত হতে পারবো কখনো? নিশ্চয়ই পারবো। আমাদের ভাবতে হবে যে আমরা যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে কেন রাখবো, যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে কেন রাখবো?
একটা যোগ্য ব্যক্তি থাকলে সে তার পেছনে আমার এত এফার্ট দিতে হবে না, সে জানে এটা ডেভেলপমেন্ট কি হবে, এটা কিভাবে হওয়া উচিত, আমার জিনিস, এটা আমার নিজের জিনিস, আমার অস্তিত্ব, এটাকে তো আমি কারো হাতে ছেড়ে দিব না, বা এটাকে আমি অনায়াসে বিলিয়ে দেবো না যে নিয়ে চলে যাও, আমার সংস্কৃতি নিয়ে চলে যাও। হ্যাঁ, তাহলে আমার কি থাকবে? তাহলে আমার স্বাধীনতা হয়ে লাভটা কি? আমার দেশ স্বাধীন হয়ে কী লাভ যদি আমার অস্তিত্বকে ধরে রাখতে না পারি, আমি আমার অস্তিত্বকে যদি রক্ষা করতে না পারি, সুরক্ষা করতে না পারি, এটাই আমার মর্যাদা। তো আমি মনে করি যে এই জিনিসগুলো ভাবা খুব জরুরি। অনেক সময় দেখা যায় সেরকম যোগ্য ব্যক্তিরা আসলে সামনে আসতে চান না। তারা হয়তো চিন্তা করেন যে কোনো পলিটিক্যাল ব্যানারে যদি আমি কোনো দায়িত্ব নেই অথবা কোনো কিছুতে ইনভলভ হই তাহলে কারণ আমাদের রাজনীতিটা আসলে তো খুব আমরা এখনো স্বচ্ছ করতে পারিনি। আমরা এখনো ওই হিংসাত্মক কিছুটা হচ্ছে বলা যায় প্রতিহিংসামূলক এক ধরনের রাজনীতির মধ্যে আসলে আমরা থাকি। সেই জায়গায় যোগ্য ব্যক্তিদের আসার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সামনের যে সরকার আসবে তারা তাদেরকে কিভাবে সামনে নিয়ে আসতে পারে? তাদেরও এটা তো চ্যালেঞ্জ তাদের জন্য। তারা নিশ্চয়ই, আমাদের দেখতে হবে, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। তাদেরকেও এটা তাদের জন্য চ্যালেঞ্জ। তারা ভালো কিছু হলে তো পজিটিভ হবে, দেশের মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমরা ইন্টারন্যাশনালি আমরা ইনহ্যান্সড হব, হব না? তো আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করতে পারবো, 8-10টা মানুষ চিনবে। আজকে যেমন একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সারা বড় বড় বিশ্বের বড় বড় লিডাররা তাকে ফোন করে উইশ করলো। এটা কত বড় পাওয়া না? কারণ উনি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। তো বাংলাদেশটাই পুরোটাই তো উনি বলেছেন না সবার আগে বাংলাদেশ। কেন বলেছেন? বিকজ বাংলাদেশটাই একটা বিশাল ব্যাপার, অস্তিত্ব, এটাই আমার মূল। তো এখানে থেকে আমাকে আমার মৌলিকতাটা রাখতে হবে, আমার প্রপার্টিকে সেভ করতে হবে, আমার ট্যালেন্টদেরকে সেভ করতে হবে, আমার যা আছে মানে ওয়েলথ অ্যান্ড ওয়ার্থ সব কিছুকে সুরক্ষা করতে হবে। তো এই জিনিসটা তারই দায়িত্ব, তিনিই করবেন। একেবারে আমরা আপনার শেষ পর্যায়ে রয়েছে, আর হয়তো সর্বোচ্চ 2 মিনিট সময় পাবো। সামনের দিনগুলোতে বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা ভাবছি, এত বছর 17 বছরে যা ভেঙে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে, একটা সময় যদি চলে যায় সেটাকে তো আর ফেরত পাওয়া যায় না। তো আমরা এখন সামনে যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা, স্বপ্ন, এটা নিয়েই আমরা এগুচ্ছি, দেখতে চাই। বহির্বিশ্বে বিশ্বের 8-10টা কান্ট্রির মতো, ডেভেলপড কান্ট্রির মতন আমাদের জেনারেশনকে ওই পর্যায়ে দেখতে চাই, আমাদের ট্যালেন্টদেরকে ওই পর্যায়ে দেখতে চাই। যখন তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, তারা তখন বাংলাদেশটাকে তাদের কাছে কোনো মানে ছোট দেশ বলে মনে হবে না, অনেক বড় দেশ মনে হবে। এবং সেখানে তারা কম্পিট করতে পারবে, অন্যান্য দেশের এডুকেশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, কালচারের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। দেখো আমার আছে, ইউ আর দ্যাট, আই অ্যাম দিস, ওকে? সো এই যে ব্যাপারটা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এডুকেশন, ফ্রিডম অফ এভরিথিং, ফ্রিডম অফ কালচার। যদি কালচারকে আমার কালচারে যদি আমি ফ্রিডম না পাই, মানে সত্যিকারের কালচারটাকে যদি ধারণ করতে না পারি, তাহলে কি রিপ্রেজেন্ট করব? আমি কোথায় তুলে ধরবো? কি বলবো যে আমি কে? সেই জায়গায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আসলে ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি বলেন? ব্যক্তিত্বদের ভূমিকা এটাই হওয়া উচিত, তারা খুব অনেস্টলি সাংস্কৃতিক চর্চা করবে, তারা প্র্যাকটিস করবে, তারা এটাকে একটা মানে মূল্যায়ন করবে। নিজে আগে আপনি নিজেকে রেসপেক্ট করবেন, তাহলে আপনাকে অন্যরা রেসপেক্ট করবে। আপনি নিজেকে রেসপেক্ট করবেন, তাহলে আপনি আরেকজনকে রেসপেক্ট করতে পারবেন, সেও আপনাকে রেসপেক্ট করবে। ইটস কালচার, আমি মনে করি, ভাইস ভার্সা। তা আমাকে ওই যোগ্য করে তুলতে হবে। একজন আর্টিস্ট, একজন লেখক, একজন পেইন্টার, একজন যত ধরনের আমাদের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে সেভ করতে হবে, তাদেরকে নারিশ করতে হবে, তাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু আপনার কালচারের সেক্টরটা কিন্তু ধীরে ধীরে
শক্তিশালী হয়ে যাবে। আমি মনে করি যে সেখানে প্রত্যেকটা শিল্পীরও দায়িত্ব রয়েছে। শুধু আপনি একটা গান গাইলেন বা একটা খেলাধুলা করলেন, একটুখানি করে এসে আপনি রেকগনিশন চাইছেন, নো, ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লট, ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লট। সেভাবে কি প্রাতিষ্ঠানিক জায়গাটা আমাদের আসলে আছে? আমাদের নেই, সেটাই আমাদের করতে হবে, সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আগে ছিল না, এখনো আমরা সেই আগের গানগুলো ভালোবাসি। কেন? আগের গানগুলো মৌলিক ছিল, আগের ট্যালেন্ট ছিল। এফডিসিতে ভালো ভালো মুভি হতো, সেই মুভিগুলো আমরা এখনো সেই মুভিগুলো ভুলতে পারি না, দেখি। সেই সময় শিল্পীদের গান এখনো শুনি, সেই সময় শিল্পীদের অভিনয়গুলো এখনো আমাদের কাছে প্রিয়। কেন? এর পরে আর ক্রিয়েশন হয়নি, তো ক্রিয়েটিভ জব। এটি যত ক্রিয়েট করবেন, ক্রিয়েট করতে গেলে কালচার করতে হবে, তারপরে গিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখন ক্রিয়েটিভিটি হয় না, বিকজ এটার পেছনে যে মেধা দরকার, আপনার কি বলে ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, অফিসিয়ালি আসলে ইনভেস্টমেন্ট তো করতে হবে। ইনভেস্টমেন্ট না করলে ওটাকে আপনি কীভাবে ফ্লারিশ করুন, কীভাবে আপনি এটার পাবেন? এটা একটা মানে সলিটায়ার থিংস, আপনাকে আনতে হবে সেই জায়গায়। অবশ্যই, এবং সেই জায়গায় সামনে সরকার করবে, এবং আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আরও সামনে আসবে, এবং আরও সামনের দিনগুলোতে দেশের নাম উজ্জ্বল হবে, শুধু দেশ না, দেশের বাইরে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আপনার যে রাজনৈতিক চিন্তাভাবনা, শুধু সাংস্কৃতিক অঙ্গনে না, রাজনৈতিক চিন্তাভাবনা দিয়ে আপনি যেভাবে দেশকে দেখেন, অবশ্যই সেটি প্রশংসার দাবিদার, এবং সামনের দিনগুলোতে আমরা আপনাকে আবারও হয়তো পাবো আলোচনায়। অনেক ধন্যবাদ আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ৭১ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। একটা সুন্দর অনুষ্ঠান হলো, কিন্তু এইরকম রাত বিরেতে আরেকটু আগে হলে ভালো হয় না? নির্বাচন আসলে চলছে, এই কারণে আসলে নির্বাচন একটা উৎসব, আমার কাছে খুব উৎসবের মতো করে দেখছি, আমি খুব এনজয় করছি। সেটি সারা দেশের মানুষই আসলে এটি উৎসব হিসেবেই নিয়েছে, এবং তাদের পছন্দের প্রার্থীর প্রতি তারা যে সম্মান জানিয়েছেন, আমরাও আসলে প্রত্যাশা করি রাজনৈতিক ব্যক্তিত্বরাও ভোটারদের সেই সম্মানটি রেখে দেশের উন্নয়ন করবেন, কারণ যেই পরিবর্তনটি আসলে সবাই চেয়েছে সেটি আসবে, আমরা সেই প্রত্যাশা করি। আমরাও সেই প্রত্যাশা করি জনগণের কাছে, জনগণের হয়ে জনগণকে প্রতিনিধিত্ব করব, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা বলার সুযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম সংস্কৃতি ব্যক্তিত্ব বেবি নাজনীনের সাথে রাজনৈতিক নানা বিষয় নিয়ে তার ভাবনা, এবং একই সাথে সামনের দিনগুলোতে বাংলাদেশকে কেমন করে তিনি দেখতে চান, এবং একই সাথে কিন্তু সাধারণ মানুষের কথাও কিন্তু তার কথায় উঠে এসেছে। যে পরিবর্তন চেয়েছে মানুষ, সেই পরিবর্তনের ফল এরই মধ্যে কিন্তু কম বেশি আমরা জানি যে নতুন করে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক চর্চার ভেতর দিয়ে যাবে, সেই প্রত্যাশাই আসলে সবার, এবং সেটি হবে আশা আসলে সবার।